গত পর্বে আমরা সামথিং ইজ কিলিং দ্য চিলড্রেনের চতুর্থ ভলিউম নিয়ে আলোচনা করেছিলাম। আজ এ পর্বে আমরা এই সিরিজের পঞ্চম ভলিউম শুরু করছি। আপনি যদি আগের ভলিউমগুলো না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল আগে সেই ভিডিওগুলো দেখে আসুন, না হলে এই গল্পে কি হচ্ছে কেন হচ্ছে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমরা দেখতে পাই গুহার বাইরে জেমস এক জায়গায় হাত পা গুটিয়ে বসে আছে। পরিবেশটাও হঠাৎ ঠান্ডা হয়ে উঠেছে। জেমস পাশে তাকাতেই দেখে একটা হরিণের অর্ধগলিত দেহ। ওটা দেখা মাত্রই তার বন্ধুদের কথা মনে পড়তে থাকে। না বলেই সেখান থেকে উঠে দাঁড়ায় জেমস। হঠাৎ অক্টোপাসটি বলতে থাকে, আমি জানি না সে কেন তোমাকে এখানে এনেছে, এত দুর্বল একটা জিনিসকে। কি? তোমার উচিত বাড়ি ফিরে যাওয়া। এটা কোনো শিশুর জায়গা নয়। ওরা খায় ভয় পেয়ে যাওয়া বাচ্চাদের। আমি ভয় পাইনি। আর তুমি তো বাস্তবে নও। ঠিকই বলেছ, আমি বাস্তব নই। আমি একটা দুঃস্বপ্ন যে তোমার বন্ধুদের ধরে ছিঁড়ে ফেলেছিল। সেই দিক থেকে খুবই বাস্তব। তাই তোমার মুখোমুখি হতে হয় না। তুমি যে তাদের সেই রাতে অন্ধকার জঙ্গলে নিয়ে গিয়েছিলে, তাই তোমাকে মেনে নিতেও হয় না সবটা তোমার দোষ ছিল। জেমস কাঁদতে কাঁদতে বলল, আমি চাইনি এটা ঘটুক। আমি কিভাবে বা এটা থামাতে পারতাম? তুমি এতটাই অসহায়, আর এখন তুমি আবারও এটাই করছো। এরিকাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো, আর হয়তো এটা এসে তোমাকেও গিলে ফেলবে। তাহলে অন্তত নিজেকে নিয়ে আর ভাবতে হবে না তোমাকে। জেমস হঠাৎ চিৎকার করে উঠল, না, আমি ওটা চাই না। তাহলে কিছু করো জেমস, কিছু করো। তোমার কাছে এমন অস্ত্র আছে যা তার কাছে নেই। তোমার কাছে সাহায্য করার উপায় আছে। যদি তুমি না চাও এরিকা মারা যাক, তাহলে এখনই সময় পদক্ষেপ নেওয়ার। সেই গুহার ভিতরে টমি এরিকার দিকে রিভলভার তাক করে দাঁড়িয়ে আছে। টমি বলছে, আমি মোটেও মজা করছি না। ওই জিনিসটা এখনই নামিয়ে রাখুন। আচ্ছা ঠিক আছে, তবে টমি, আপনি আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসুন। কি? আমি আপনার দিকে একটা রিভলভার ধরে দেখেছি। জানি আপনি কি ভাবছেন। এখন যা ঘটছে ওটা আসলে ঘটছে না, আর আমি চাই না আপনি আঘাত পান। এরপরেই মনস্টারটা গর্জে ওঠে। এরিকা তার চেইনস মেশিনটা চালু করল আর এগিয়ে যেতে লাগলো মনস্টারটার দিকে। টমিও অবাক হয়ে ওঠে। তুমি কি পাগল নাকি? আমি বলেছিলাম ওই চেনসটা নামাও। টমি, সরে যাও আমার রাস্তা থেকে। এরপর এরিকা একে একে মনস্টারের গায়ে আঘাত করতে থাকে, আর সেখান থেকে রক্ত বের হতে থাকে। টমি ওটা দেখে বিশ্বাসই করতে পারছিল না। এগুলো কি হচ্ছে? এটা কি কোনো জাদু বা ম্যাজিক নাকি? না, মোটেও না। এরপর হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই টমি কয়েকটা গুলি করে বসে। গুলিগুলো মনস্টারের গায়ে লাগে। এরিকাও বলে ওঠে, টমি, তোমার এটা করা মোটেও উচিত হয়নি। তুমি ওটাকে আরও রাগিয়ে দিয়েছ। এখন আমরা দুইজনেই মারা যাব। ওখানে কিছুই নেই, এখানে শুধু তুমি আর আমি। বলেই একটা ঘুষি দেয় এরিকাকে। এরিকাও পড়ে যায়, আর টমিও এরিকার দিকে রিভলভার তাক করে। এরিকাও কম না, এরিকাও লাথি দিয়ে টমির হাত থেকে রিভলভারটা ফেলে দেয়। হঠাৎ পিছন থেকে জেমস আর্তনাদ করে বলে, আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। আমরা দেখতে পাই জেমসের গায়ে গুলি লেগেছে, আর সে বলছে, আমার গুলি লেগেছে না, আমি এটা ইচ্ছা করে করিনি। এদিকেও এবার টমির পেটে সজোরে ঘুষি দিয়ে বসে, আর এদিকেও মনস্টারটা যেন জেমসের উপস্থিতি টের পেয়েছে। জেমস ব্যথায় কাতরাচ্ছে। আমার খুব ব্যথা হচ্ছে। এরিকা দৌড়ে একটা ইট ছুঁড়ে মারে মনস্টারের মুখে, আর জেমসের কাছে যেয়ে বলে, তোমার জ্যাকেটটা দাও, আর কোনো শব্দ করো না। জ্যাকেটটা নিয়েই দূরে ছুঁড়ে দেয় এরিকা। মনস্টারটাও যেন ওটাকেই অনুসরণ করে। আমি জানি এখন তোমার প্রচণ্ড ব্যথা হচ্ছে, কিন্তু তুমি যদি চুপচাপ থাকতে পারো আমি তোমাকে বাঁচাতে পারবো। ঠিক আছে। ওটা অন্ধ, কিন্তু সে ছেলেটার গন্ধ পাচ্ছে। আমি পারছি না। টমি বুক চেপে ধরল। শ্বাস যেন আটকে গেছে বুকের ভেতর। বলছে, শ্বাস নিতে পারছি না।
এরিকা জেমসকে ধরে রাখে। টমিকে বলে, তুমি শ্বাস নিতে পারবে, শুধু সাময়িকভাবে বাতাস বন্ধ হয়ে গিয়েছে। তুমি তুমি এটা কিভাবে? টমি, শোনো, তুমি যদি সব কিছু গণ্ডগোল করতে থাকো, এই ছেলেটা এখানেই মারা যাবে, বুঝেছ? টমির মুখে আতঙ্ক, চোখে পানি চলে এসেছে। না, আমি কিছুই বুঝছি না। এরিকা এবার টমির মুখ চেপে ধরে, বলে, চুপ করো, তোমার এখন চুপ থাকা দরকার। হঠাৎই গুহার অন্ধকারের ভেতর থেকে এক অচেনা কণ্ঠ ভেসে এলো। কেউ কি আছেন ওখানে? আমরা দেখতে পাই সেই স্তূপ থেকে একটা আহত মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে আর বলছে, ওটা আমাকে ধরে নিয়েছিল, আমার বোনকে খেয়ে ফেলেছে, ওদের অনেক কেউ খেয়ে ফেলেছে। এরিকা তার দিকে এগিয়ে যায়। তোমার নাম কি? আমি বিয়ান। বিয়ান? আমার তালিকায় তো বিয়ান নামে কেউ ছিল না। আমি দুঃখিত। না, দুঃখিত বলো না। তুমি ঠিক আছো তো? কতদিন ধরে এখানে আছো? অনেক দিন, অনেক দিন ধরে। এরিকা তাকে কোলে তুলে নেয় আর টমের দিকে তাকায়। টমিও যেন কিছু একটা দেখছে। হঠাৎ টমি সোফি বলে দৌড়ে সেই স্তূপের কাছে যায়। সোফি! তার চোখে ভয়, অনুতাপ, যেন পৃথিবীটা থেমে গেছে। সে সোফির নিথর শরীর জড়িয়ে ধরে বলে ওঠে, আমি খুবই দুঃখিত, আমি এমনটা চাইনি। টমি, আমাদের হাতে সময় নেই। এরপর এরিকা বলল, আমাকে এখন কিছু করতে হবে। ভয় পেও না, এতে খুব ব্যথা পাবে, কিন্তু এটাই একমাত্র উপায়। টমি অঝরে কাঁদছে আর বলছে, এগুলো কি? আর এরিকা অদ্ভুত একটা ডিভাইস বের করে। ডিভাইসটির দিকে তাকিয়ে এরিকা আরও বলল, এটাই একমাত্র দরজা। হয়তো ফিরে আসা সম্ভব না, কিন্তু বাঁচতে হলে এটাই একমাত্র পথ। টমি এরিকার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে বলল, এটা কি? এটা হাউস অফ স্লটারের অভিশপ্ত সিরাম। এটা তোমার দেখতেই হবে টমি। বলেই টমির মাথার একপাশে ডিভাইসটি দিয়ে আঁচড় দেয় এরিকা। অঝরে রক্ত পড়তে থাকে টমির মাথা থেকে। তুমি এটা কি করেছো? তুমি আমার মাথায় ছুরি মেরেছ? এরিকা অনুতপ্ত হয়ে বলল, আমি দুঃখিত। যেন এরিকাও জানে এটা ছাড়া আর কোনো পথ নেই। হঠাৎই টমের চোখে ভেসে ওঠে হাউস অফ স্লটার ও এর মেম্বারগণ। প্রত্যেকেই ভিন্ন ভিন্ন মাস্ক এবং ভিন্ন ভিন্ন ডল রেখেছে তাদের টেবিলে। এরপর এদের মধ্যে যে প্রধান মেম্বার তাকে দেখতে পাই, যার মাস্কটাও ভিন্ন, হয়তো গোল্ডের তৈরি। তার চোখে ভেসে ওঠে হাউস অফ স্লটারের লোগো। এরপর টমি দেখতে পায় সেই মনস্টারটিকে। টমি স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ওটার দিকে। তার কণ্ঠ কেঁপে ওঠে, ওটাই কি সেটা যেটার সাথে তুমি লড়ছিলে? তুমি আমার মাথা পুরো গুলিয়ে দিয়েছো। এটা সত্যি হতেই পারে না। এটাই সত্যি। তুমি কি এখন দাঁড়াতে পারবে? আমি চেষ্টা করব। তোমাকে জেমস আর বিয়ানকে বহন করতে হবে। তুমি কি যথেষ্ট শক্ত আছো এটা করতে? তুমি কি তাদের বাঁচিয়ে এখান থেকে বের করতে পারবে? টমি চোখ বন্ধ করে মাথা তোলে, একটু সাহস জগিয়ে বলে, হ্যাঁ। টম ক্লান্ত চোখে সোফির দিকে তাকায়, ভাঙা কণ্ঠে বলে ওঠে, সোফি। এরিকাও বলল, আমি যদি এটা শেষ করতে পারি, আমরা সবাইকে এখান থেকে বের করতে পারবো। আমি কথা দিচ্ছি, ঠিক আছে? টম আহত শরীর নিয়ে জেমসকে কাঁধে তুলে নেয়। ঠিক আছে, কিন্তু তুমি কি করবে? আমি ওটাকে শেষ করব। ঠিক আছে। আহত জেমস টমের কাঁধে আর্তনাদ করে বলছে, আমি মরতে চাই না। সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? টম তাদেরকে নিয়ে গুহার বাইরে বের হয় আর বলে, আর কেউ মরবে না, আমি কথা দিচ্ছি। সেই মনস্টারটা আবারও গর্জে উঠল। এবার এরিকা তার সামনে। দেখে মনে হচ্ছে এরিকাও ভীষণ রেগে আছে। মনস্টারটাও তার দিকে এগিয়ে আসতে থাকে। এরিকাও বলে উঠে, এটা শেষ হোক, আমিও অক্টোপাসটাকে পুড়িয়ে ফেলব। এরিকাও ঝাঁপিয়ে পড়ে আঘাত করতে শুরু করে মনস্টারটিকে। রাতের অন্ধকারে অফিসার রিচার্ডস তার গাড়ির পাশ থেকে মাথায় হাত দিয়ে উঠতে থাকে আর কাতর স্বরে বলে ওঠে, ওই ছেলেটাকে আমি মেরেই ফেলব। হঠাৎই দূর থেকে ভেসে আসে এক চিৎকার, বাঁচাও, কেউ আছে, আমাদের সাহায্য দরকার। টমি ওদেরকে নিয়ে রিচার্ডসের গাড়ির কাছে আসে। রিচার্ডস দেখে অন্ধকারের ভেতর থেকে কেউ একজন কাঁধে করে কয়েকজনকে টেনে আনছে। হতভম্ব হয়ে জিজ্ঞেস করে, এটা কে? বিয়ান টমের কাঁধ থেকে নেমে বলতে থাকে, আমার নাম বিয়ান। মনস্টারটা আমাকে খায়নি। ওহ, ভালো কথা। আমার খুব ঠান্ডা লাগছে। টমি রিচার্ডসের দিকে তাকিয়ে বলে, ওকে হাসপাতালে নিয়ে যাও তাড়াতাড়ি, ওর গুলি লেগেছে, ও
অফিসার রিচার্ডসও বলে, সবাই গাড়িতে ওঠো, আমরা হাসপাতালে যাচ্ছি, আর আমি হিটারটা অন করে দিচ্ছি, ঠিক আছে? ছোট্ট বিয়ানো মাথা নাড়ে, ঠান্ডায় জমে যাওয়া কণ্ঠে বলে, ঠিক আছে। গাড়ির দরজা বন্ধ হয়। টমি শরীর ছেড়ে দিয়ে বলে, আমি এখন অজ্ঞান হতে যাচ্ছি, যদি আপনার আপত্তি না থাকে। রিচার্ডসও তার দিকে ঘুরে বলে, মানে? ও ঠিক আছে। আর জেমসও টমের কোলে শুয়ে আছে, ব্যথায় এখনও কাতরাচ্ছে, আর বলছে, অক্টোপাসটিকে বলো আমি মরতে চাইনি, এখনও মরতে চাই না। অফিসার রিচার্ডসও সাই দিল, হুঁ ঠিক আছে। এরপর সে তার ওয়াকিটকি নিয়ে বলতে থাকে, সেন্ট ম্যারিজকে জানাও আমি 3 জনকে নিয়ে আসছি, ওরা এখনও বেঁচে আছে, কিন্তু কতক্ষণ টিকবে আমি জানি না। ড্রাইভ করতে করতে রিচার্ডস বাইরের দিকে তাকিয়ে ভাবুক হয়ে বলে, এই জায়গায় আসলে কি হচ্ছে? এরপর আমরা দেখতে পাই সেই গুহার বাইরে এরিকার ব্যাগটা। এরিকাও এগিয়ে যাচ্ছে তার ব্যাগটার দিকে, তার জুতোয় রক্তের ছিটা ফোটা। ব্যাগ থেকে ফোনটা বেজে উঠল। ফোনটা নিয়ে এরিকা বলল, হ্যাঁ হ্যাঁ বলো। 2টা জীবন বাঁচানোর জন্য যা করা দরকার ছিল সেটাই করেছে, পরিণাম যাই হোক আমি সামলে নিব। না, আমার কথা শোনো, তুমি ব্যাপারটা ঠিকমতো নোটই করোনি। এটা কোনো খাবার মজুদ ছিল না, এটা একটা বাসা ছিল। না, ভালো করে শোনো, ওটা একটা মা মনস্টার ছিল অ্যারন। এরপর আমরা এরিকাকে দেখতে পাই সেই মনস্টারটার উপর বসে ফোনে কথা বলছে। এর বাচ্চা ছিল, বাচ্চারা এখনও বাইরে আছে, আর তারা ক্ষুধার্ত। যদি এই শহরটি টিকে থাকতে চায় তাহলে আমাদের তাদের মেরে ফেলতে হবে, আর সেটা দ্রুতই করতে হবে। আর এখানেই শেষ হচ্ছে সামথিং ইজ কিলিং দ্য চিলড্রেনের 5ম পর্ব। এটা যে খুব দুর্দান্ত একটা পর্ব ছিল সেটা বলতেই হয়, কিন্তু তারপরেও তাদের সাথে ঠিক কী হলো এটা আমরা পরবর্তী পর্বেই জানতে পারব। আশা করি এই উপস্থাপনাটিও আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই ফিরছি নতুন পর্ব নিয়ে, সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।